রঙ্গনা यार, আমাকে 2-3 বাংলা লাভ ডায়লগ শিখিয়ে দে রে। আমার ড্যাড ব্র্যান্ডেড সিগারেট ছাড়া খায় না। আমারও ওটাই চাই রাইট নাও। যদি পারো তো কেউ একজন ডাক্তার ডেকে আনো। বাংলা গপ্পের ঠিক এখানে শুধু ভয় নয়, ভাবতেও হয়। ইটস রিয়েল। বাংলা সাহিত্যে আমরা দেখেছি লেখক কিছু কাল্পনিক চরিত্র নিয়ে লিখেছেন, আর সেই সমস্ত চরিত্র কোনো দিন পুরনো হয়নি। জনপ্রিয় সাহিত্যিক অনীশ দেব ভৌতিক এবং সাসপেন্স নিয়ে অনেক বই লিখেছেন। সেই রকমই একটি উল্লেখযোগ্য চরিত্র নিয়ে শুরু করছি লেখকের ভূতনাথের ডায়েরি বইটি থেকে নেওয়া প্রিয়নাথ সিরিজ। অসংখ্য ধন্যবাদ জানাই লেখক অনীশ দেব মহাশয়কে আমাদের এত ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। আজ আপনারা শুনবেন এই সিরিজের প্রথম গল্প অন্ধকারে হাতে হাত রেখে। গল্প পাঠে তীর্থা, বাপ্পাদিত্যর কণ্ঠে সৌভিক, সৌনকের কণ্ঠে অভিষেক, ঐন্দ্রিলার কণ্ঠে মোনালি, রমেশ তিওয়ারির কণ্ঠে হীরক, কাকিমার কণ্ঠে মৌমিতা, প্রিয়নাথের চরিত্রে আমি রাজ, সাউন্ড ডিজাইনে সৌভিক, পোস্টার ডিজাইন এবং শব্দগ্রহণে বিশ্বজিৎ, সমস্ত পরিচালনা এবং পরিবেশনায় সৌভিক। আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলটিকে। নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। শুরু করছি তবে আজকের গল্প অন্ধকারে হাতে হাত রেখে। প্ল্যানচেট শব্দটা প্রথম কে উচ্চারণ করেছিল জানি না, তবে তাকে আমি দোষ দিতে চাই না, কারণ সে রাতে শেষ পর্যন্ত যা হয়েছিল তার জন্য আমরা কেউই দায়ী ছিলাম না। দায়ী ছিল একমাত্র নিয়তি। ঘটনার শুরু সায়েন্স কলেজের ক্যান্টিনের আড্ডা থেকে। পিকেসির ক্লাস কেটে আমরা 5 জন চায়ের কাপ সামনে রেখে টাইটানিক নিয়ে তুমুল তর্ক করছিলাম। বিষয় ছিল কেট উইন্সলেট বেশি সুন্দর দেখতে না মাধুরী দীক্ষিত। হঠাৎই রমেশ তিওয়ারি বলে উঠল, পরশু রাতে हम জুমেলিয়া को सपना में দেখলাম। আমাদের আড্ডাটা ঝুপ করে থেমে গেল। সবাই চুপ, কারণ জুমেলিয়া 3 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আমাদের সঙ্গেই পড়তো। মাস 3 আগে আমরা, মানে বিটেক 3rd ইয়ারের স্টুডেন্টরা, সৌনকদের মাইকেলনগরের বাগানবাড়িতে পিকনিক করতে গিয়েছিলাম। দলে আমরা মোট 17 জন ছিলাম। পিকনিকটা ছিল একেবারেই আমাদের নিজেদের ক্লাসমেটদের মধ্যে, ফলে কোনো স্যার ম্যাডামকে সঙ্গে নিয়ে যাওয়া হয়নি। কাজেই শীতের ছুটিতে আমাদের পিকনিকটা দারুণ জমেছিল। টেপ রেকর্ডার চালিয়ে দিয়ে নাচ গান, স্যারেদের ক্যারিকেচার, ব্যাডমিন্টন, তাস, জমাটি আড্ডা, একটু আধটু নেশা করা, তারপর কবজি ডুবিয়ে মাংস ভাত। দিনটা সবাই দারুণ এনজয় করেছিলাম। তাছাড়া সৌনকদের বাগান বাড়িটাও ছিল চমৎকার। বিশাল বিশাল গাছগাছালির বাগান, আর তার সঙ্গে প্রকাণ্ড মাপের দোতলা বাড়ি। কলকাতায় তো আজকাল নিরিবিলি নির্জনতা দেখাই পাওয়া যায় না। এখানে তাই এই পরিবেশ পেয়ে আমাদের আর আনন্দের সীমা ছিল না, হারিয়ে যাওয়ারও কোনো মানা ছিল না। কেউ নিজেকে নিয়ে, আবার কেউ জোড়ায় জোড়ায়। দিনটা আমার স্পষ্ট মনে আছে 2টো কারণে। সেদিন প্রথম চন্দন আমাকে প্রপোজ করেছিল।
আর ফেরার সময় যশোর রোডের ওপর জুমেলিয়া অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিন ওর স্মোক করার ঝোঁক চেপেছিল মারাত্মক। একে তো পিকনিকে হুল্লোড় করে বেসামাল, তার উপর ও একটু জেদি প্রকৃতির বরাবরই। তাই ফেরার সময় জেদ ধরল এক্ষুনি ওর সিগারেট চাই। আমাদের কারো কাছে ব্র্যান্ডেড সিগারেট ছিল না, আমাদের কাছে যা ছিল তাই ওকে দিতে চাইলাম। কিন্তু ওর সেই এক কথা, আমার ড্যাড ব্র্যান্ডেড সিগারেট ছাড়া খাই না, আমারও ওটাই চাই রাইট নাও, সো স্টপ দ্য ব্লাডি বাস। বাস থামিয়ে জুমেলিয়া একা একাই নেমে পড়েছিল। রাস্তা পার হয়ে গেছিল একটা পান সিগারেটের দোকানে। তারপর ফেরার সময় একটা ট্রাক ওকে পুরো সিগারেটটা খাওয়ার স্বাদ আর এ জীবনে দিল না। ট্রাকটার একটা হেডলাইট খারাপ ছিল, আর জুমেলিয়ার নজর ছিল ঝাপসা। ফলে চোখের পলকে সব শেষ হয়ে গেল। জুমেলিয়ার সঙ্গে আমাদের ক্লাসের বাপ্পাদিত্যের ছিল, কিন্তু বাপ্পা নিজেও সেদিন একটু আধটু বেসামাল হয়ে পড়েছিল। সে অনেকবার বলেও থামাতে পারেনি জুমেলিয়ার বাস থেকে নামাটা। বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে, আদুরে এবং প্রচণ্ড জেদি। সুতরাং ওর ভবিতব্য কেউ বদলাতে পারেনি। নির্জন শীতের রাস্তায় সেই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সাংঘাতিক এক ধাক্কা দিয়েছিল। আমরা পাথর হয়ে গিয়েছিলাম। বাপ্পাদিত্য প্রায় 2 মাস পাগলের মতো হয়ে গিয়েছিল। তারপর কোনো রকমে সামলে উঠেছে। এখনও প্রায়ই আনমনা হয়ে পড়ে, ক্লাসের পড়ায় মনোযোগ দিতে পারে না, সব কিছু ভীষণ ভুলে যায়। অথচ পড়াশোনায় ও কি দারুণ ছিল। বিটেক পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে ওর র্যাঙ্ক 2nd। জানি না ফাইনাল ইয়ারে কীরকম রেজাল্ট করবে। জুমেলিয়ার পিষে যাওয়া থ্যাতলানো দেহটা এখনও আমার চোখের সামনে ভাসে। ওর পুরো শরীরে ফর্সা সুন্দর মুখটাই শুধু অটুট ছিল। গাড়ির হেডলাইটের আলোয় ওর মুখ দেখে মনেই হয়নি ও আর নেই। ঠোঁটের কোণে একচিলতে হাসি, অপলক দুটো চোখ, সেই চোখে অনেক স্বাদ, অনেক স্বপ্ন। আর ঠোঁটের বাঁদিকে ছোট্ট কালো জরুলটা বরাবরের মতোই খুব সুন্দর। বাপ্পা ওই জরুলটার জন্য পাগল ছিল। আমরা 5 জনই সেই পিকনিকে ছিলাম। আমি, বাপ্পা, রমেশ তিওয়ারি, সৌনক আর ঐন্দ্রিলা। রমেশের কাণ্ডজ্ঞান বেশ কম, যখন যা মনে হয় হুটহাট করে বলে দেয়। যেমন এখন বাপ্পার অবস্থা জেনে শুনেও ও ফস করে জুমেলিয়ার কথা তুলে বসল। তাছাড়া আমরা অনেকেই জানি জুমেলিয়ার ব্যাপারে তিওয়ারিরও ইন্টারেস্ট ছিল। ভালো করে বাংলা শেখার জন্য ও আমাকে আড়ালে বহুবার ধরেছে, বলেছে, রঙ্গনা यार আমাকে 2-3 বাংলা লাভ ডায়লগ শিখিয়ে দে রে। কেন রে, কোথায় অ্যাপ্লাই করবি? জুমেলিয়ার কথা তিওয়ারি আর বলতে পারেনি, কারণ ও জানতো বাপ্পাকে আমরা সবাই ভালোবাসি। এমনকি ঐন্দ্রিলাও বাপ্পাকে মনে মনে চাইতো। পরে সৌনকের সঙ্গে ওর একটা সম্পর্ক হয়। তিওয়ারি জুমেলিয়ার কথা বলা মাত্রই আমাদের আলোচনার বিষয় পাল্টে গেল। আলোচনা শুরু হলো পিকনিক আর জুমিকে নিয়ে। আমার খুব অস্বস্তি হচ্ছিল, মনে মনে চাইছিলাম এ আলোচনা বন্ধ হোক, কিন্তু তা হয়নি। ধাপে ধাপে আলোচনা পৌঁছে গেল আত্মা, প্রেতাত্মা, প্ল্যানচেট, সিয়াস, প্রেতচক্র এইসবের দিকে। তবে প্ল্যানচেট শব্দটা প্রথম কে উচ্চারণ করেছিল তা আমার মনে নেই।
ঐন্দ্রিলা এক চুমুকে চায়ের কাপ শেষ করে বলল, আমার বড় জেঠু শুনেছি অনেক প্ল্যানচেট করতেন, নাম করা সব লোকেদের নাকি ডেকে আনতেন। একবার নাথুরাম গডসেকে ডেকেছিলেন, তখন অন্ধকার ঘরের মধ্যে গুলির শব্দ শুনেছিলেন। সৌনক হো হো করে হেসে উঠে বলল, যত সব লাটাই ঘুরি, আর একটু তোল্লাই দিলেই বলবি মহাত্মা গান্ধীর হে রাম এই কথাটাও তিনি শুনতে পেয়েছিলেন। ধুর ধুর, প্ল্যানচেটের তুই কি বুঝবি? তোর কাছে তো সব কিছুই ক্যাশ ব্যাপার। আমি ওদের শান্ত করার জন্য বললাম, তোরা যাই বল, প্ল্যানচেট ব্যাপারটা বোধহয় একেবারে বোগাস নয়। আমি একজনকে জানি। বাপ্পা আমাকে বাধা দিল। কথা বলতে বলতেই বাপ্পা মাথা নিচু করে বলল, জানিস তো, আমি জুমিকে না রোজ স্বপ্নে দেখি। ওকে আমি না কিছুতেই ভুলতে পারছি না রে। অন্য কথা ভাবার চেষ্টা কর। জুমি তো আর নেই, ওর কথা ভেবে শুধু শুধু কষ্ট পাচ্ছিস। চোখ বুঝে চোখের কোণে আঙুল টিপে ধরল। ওর পিঠটাও বারবার কেঁপে উঠতে লাগলো। বুঝতে কোনো অসুবিধে হলো না যে বাপ্পা কাঁদছে। ঐন্দ্রিলা বাপ্পার পিঠে হাত বুলিয়ে দিল। আমি আর সৌনক বাপ্পাকে বোঝাতে লাগলাম, ওর মনটা বড্ড নরম আর সাদাসিধে, ঠিক কচি কলাপাতার মতো, অল্পেতেই আঁচড় পড়ে যায়। অনেকক্ষণ পর বাপ্পা নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলল, ধুর, আমার ভাগ্যটাই খারাপ। জুমিকে যদি একবারটি দেখতে পেতাম না রে, আমার মনটা না শান্তি পেত। সৌনক আনমনা হয়ে কি যেন ভাবছিল। হঠাৎই ক্যান্টিনের বেঞ্চ ছেড়ে উঠে এলো বাপ্পার খুব কাছে। তারপর সিরিয়াস গলায় বলল, যদি কিছু মনে না করিস, তোকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বল, কি কথা? চুমেলিয়াকে একবার দেখতে পেলেই তো স্বাদ মিটবে। হ্যাঁ হ্যাঁ, আমি একবার দেখতে চাই ওকে। বাপ্পা অবাক হয়ে মুখ তুলে তাকালো ওর দিকে। আমরাও খানিকটা বিমূঢ় হয়ে চেয়ে রইলাম সৌনকের চোখে। রমেশ এতক্ষণ গোবেচারাভাবে এর ওর মুখের দিকে তাকাচ্ছিল। এইবার বলে উঠল, कैसे দেখা যাবে? আমি আর ঐন্দ্রিলাও মুখে চোখে একই প্রশ্ন ফুটিয়ে চেয়ে রইলাম সৌনকের দিকে। সৌনক বাপ্পাকে আড়াল করে ঐন্দ্রিলার দিকে তাকিয়ে ষড়যন্ত্রের হাসি হাসল। তারপর বলল, আমরা 5 জন মিলে প্ল্যানচেটে বসবো। ঐন্দ্রিলা মিডিয়াম হবে, চুমেলিয়া ওর বেস্ট ফ্রেন্ড ছিল, সুতরাং আমার বিশ্বাস প্ল্যানচেটে জুমেলিয়া দেখা দেবে। আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। একটু আগেই যে প্রেতচক্র নিয়ে ঐন্দ্রিলাকে ঠাট্টা তামাশা করে নাজেহাল করছিল, সে হঠাৎ সিরিয়াসলি প্রেতচক্রের কথা ভাবছে। আর শুধু তাই নয়, জুমেলিয়াকে যে দেখা যাবে সে কথাও প্রায় নিশ্চিতভাবে বলছে। আমি ইতস্তত করে বললাম, আমি বাবা ওতে নেই, প্ল্যানচেটের ব্যাপারে আমার সেরকম একটা ফান্ডা নেই। কিন্তু রাঙ্গানা, তুই বেকার ঘাবড়াচ্ছিস। ভূত প্রেতে আমার জবরদস্ত ফান্ডা আছে। তিওয়ারির ফান্ডার ওপরে ঠিক রিলাই করা যাবে না। রঙ্গনা শোন, তুই ব্যাপারটা নিয়ে একটু স্টাডি কর। আমি তোকে প্ল্যানচেট রিলেটেড কিছু বইপত্র এনে দেব। তোর হোম টাস্কটা হয়ে গেলে আমরা কাজে নামবো। আমি বাপ্পাকে দেখছিলাম। ওর চোখ মুখে এক অদ্ভুত উজ্জ্বল আভা ফুটে উঠেছে। জুমেলিয়াকে একটি বার দেখার জন্য ও সত্যি পাগল হয়ে গেছে। তিওয়ারি বলল, আরে রঙ্গনা পড়াশোনা করে করুক না, हम भी थोड़ा बहुत স্টাডি করে আসবো। কিন্তু কাহা, আরে কোথায় বসে প্ল্যানচেটটা করবি সেটা ভাব। আমরা মুখ চাওয়াচাওয়ি শুরু করতেই সৌনক বলল, মাইকেল নগরে আমাদের বাগান বাড়িতে হবে। জায়গাটা জমির হেভি পছন্দ ছিল।
প্ল্যানচেটের ব্যাপারটা রাতে হলেই তো ভালো হয় বলে শুনেছি। যদি সেটাই হয় তাহলে সে রাতে আমরা ফিরতে পারবো না। ঐন্দ্রিলা আর আমি কি তোদের সঙ্গে থাকতে পারবো? কাকিমা কি পারমিশন দেবেন? হ্যাঁ, আমি যখন আছি তখন পারমিশন পাওয়া যাবে। আর আমরা তো ফাইনাল পরীক্ষার পরই সেটেল করব, কি বল মিতি? মিতি ঐন্দ্রিলার ডাকনাম। সৌনক মাঝে মাঝে ওকে এই নামে ডাকে, মজা করে বলে ওর ডাকনামটা জ্যামিতি থেকে এসেছে। ঐন্দ্রিলা বলল, আমার মাম্মির প্ল্যানচেটের ব্যাপারে খুব ইন্টারেস্ট। তাছাড়া জুমিকে তো চিনতো। জুমি আমাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল। জুমিকে প্ল্যানচেট করা হবে শুনলে মাম্মি হয়তো আমার সঙ্গে যেতে চাইবে। বাহ, তাহলে তো দারুণ হবে। কাকিমার হাতের রান্না খাওয়া যাবে, ঠিক পিকনিকের মতন। সৌনক একেবারে হাততালি দিয়ে উঠল। বাপ্পাদিত্য বিড়বিড় করে বলল, জুমেলিয়াকে তোরা যদি দেখাতে পারিস, আমি সারা জীবন তোদের কাছে গ্রেটফুল থাকবো। ঐন্দ্রিলার দেওয়া বইপত্র নিয়ে পড়াশুনো শুরু করেছিলাম বটে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তার কোনো প্রয়োজন ছিল না। কারণ ঘটনার দিন ঐন্দ্রিলা ওর মায়ের সঙ্গে মাঝবয়সী এক ভদ্রলোককে নিয়ে হাজির হলো। মাইকেলনগর যাওয়ার পথে তার সঙ্গে আমাদের আলাপ পরিচয় হলো। ভদ্রলোকের নাম প্রিয়নাথ জোয়ারদার। ভূত প্রেতের ব্যাপারে আগ্রহের সীমা নেই, প্রেতচর্চায় একেবারে ওস্তাদ মানুষ। ঐন্দ্রিলার বড় জেঠুর খুব ভালো বন্ধু। আমাদের প্ল্যানচেটের মতলবের কথা জানতে পেরে নিজেই আগ বাড়িয়ে সঙ্গী হতে চেয়েছেন। প্রিয়নাথ জোয়ারদারের মাথায় কপাল থেকে শুরু করে বেশ বড় মাপের টাক, চোখে মোটা ফ্রেমের চশমা, দীর্ঘ সৌম্যকান্তি ফর্সা চেহারা, পরনে গাঢ় রঙের প্যান্ট আর নীল সাদা স্ট্রাইপ দেওয়া শার্ট, পুরু ঠোঁটে সিগারেট। ওকে দেখে সিনেমা বা নাটকের লোক বলে মনে হয়। ভূত প্রেতের সঙ্গে ওর যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে তা অনুমান করা এক কথায় অসম্ভব। এরকম একজন বিচিত্র সঙ্গী পেয়ে মাইকেলনগর যাওয়ার পথে সময়টা দারুণ কাটল। প্রিয়নাথের ভরাট গলা, আর কথাও বলেন ভারী চমৎকার। আমরা জুমির ব্যাপারটা ওকে জানিয়েছিলাম। এখন জুমিকে ঘিরে নানা ঘটনার কথা বলছিলাম ওকে। শুধু বাপ্পা চুপচাপ বসেছিল, আর ঐন্দ্রিলাও ওর মায়ের পাশে বসে কেমন যেন আনমনা উদাস। দেখে মনে হচ্ছিল ভেতরে ভেতরে জটিল কোনো অঙ্ক কষছে। প্রিয়নাথ তখন বলছিলেন, জানো তো, ভূত চর্চা করি বলে সবাই আমার নাম দিয়েছে ভূতনাথ। তবে ওতে আমি কিছু মাইন্ড করি না। কোনো কিছু নিয়ে গবেষণা করাটা তো আর খারাপ না। এই ধরো না, এই লাইনে না এলে আমি মাইকেল ফ্যারাডের ভূতের কথা জানতেই পারতাম না। হ্যাঁ, মাইকেল ফ্যারাডের माइकल ভূত? फैराडे का भूत? প্রিয়নাথ হেসে ফেললেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও মাইকেল ফ্যারাডের ভূত ব্যাপারটা প্রথম রিপোর্টেড হয় 1962 সালে। ও রিপোর্ট করেছিলেন লন্ডনের ইম্পিরিয়াল কলেজের হেভি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর এরিক লেথওয়েট। লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে তিনি বক্তৃতা দিতে গিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ টের পেলেন তার কাছে ফ্যারাডের ছায়া শরীর দাঁড়িয়ে আছে। ফ্যারাডের প্রেত তাকে যেন বলল, নাও ইটস অল রাইট ল্যাড, ইউ আর ডুইং ফাইন। লেথওয়েট যখন অন্য বিজ্ঞানীদের একথা জানালেন, তখন অনেকেই স্বীকার করেন যে তাদেরও এই রকম অভিজ্ঞতা রয়েছে। লেথওয়েটের ব্যাপারটা ওখানেই শেষ হয়নি। 1964 সালে ক্রিসমাসের ছুটিতে লেথওয়েট আবার রয়্যাল ইনস্টিটিউশনে যান। উদ্দেশ্য ছিল স্কুলের ছেলে মেয়েদের জন্য বেশ কয়েকটি বক্তৃতা দেওয়া। তা বক্তৃতার মাঝে একদিন লেথওয়েট
দর্শকদের সামনে একটা পরীক্ষা সরাসরি করে দেখাতে চাইলেন। দুটো তারের কয়েল নিয়ে একটা ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হলে কয়েলে কারেন্ট পাঠানো মাত্রই একটা প্লেট থেকে একটা বল ছিটকে লাফিয়ে উঠবে। তো লেথবেট দুবার পরীক্ষাটা করার চেষ্টা করলেন, কিন্তু সাকসেসফুল হলেন না। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ লেথবেট অঙ্ক কষে দেখেছিলেন এক্সপেরিমেন্টটা 686 বার চেষ্টা করলে একবার মাত্র সফল হওয়া সম্ভব। সুতরাং তিনি আবার এক্সপেরিমেন্ট শুরু করার তোড়জোড় করতে লাগলেন। ঠিক তখনই একটা বিচিত্র ঘটনা ঘটল। লেথবেটের কানে কে যেন ফিস ফিস করে বলল, তৃতীয়বার এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে। ইচ্ছে করলে লেথবেট আগে ভাগেই সেটা দর্শকদের জানিয়ে দিতে পারতেন। লেথবেট ভীষণ অবাক হয়ে গেছিলেন, কিন্তু কি ভেবে তিনি সত্যি সত্যি দর্শকদের আগাম জানিয়ে দিলেন যে এইবার পরীক্ষাটা সফল হবে। একটু থামলেন প্রিয়নাথ, তারপর ছোট্ট করে হেসে বললেন, সত্যি সত্যি থার্ড বারে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছিল। কানে কানে কেউ এরকম কথা বলেছিল? কাকিমা মানে মিতির মা জিজ্ঞেস করে বসলেন। প্রিয়নাথ এবার শব্দ করে হাসলেন। সেটাও কি আর বলতে হবে? আমি মাইকেল ফ্যারাডের কথা ভাবছিলাম, কোথা থেকে জুমি তার মধ্যে ঢুকে পড়ল। আমি যেন স্পষ্ট শুনতে পেলাম জুমেলিয়া আমাকে বলছে, চটপট কর, তোদের সঙ্গে দেখা করার জন্য আমি যে ছটফট করছি। প্রায় সঙ্গে সঙ্গেই যশোর রোড থেকে বাঁদিকে বাঁক নিয়ে আমাদের গাড়ি মাইকেল নগরে ঢুকে পড়ল। অন্ধকার কখন যেন পা টিপে টিপে নেমে এসেছে। রাস্তার সামান্য আলো কিংবা ছোটোখাটো দোকানপাটের আলো তাকে ঠেলে দূরে সরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমার মনে হলো অন্ধকার যেন শিকারী বাঘের মতো গাছগাছালির মাথায় কোথাও ওত পেতে অপেক্ষা করছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে সব গ্রাস করবে। প্রিয়নাথ বললেন, তোমরা সবাই জুমেলিয়ার কথা ভাবো। প্ল্যানচেট সাকসেসফুল হওয়ার জন্য এটা খুব জরুরি। সৌনক বলল, আমরা আমরা তো রাত 10টায় বসবো, তাহলে এখন থেকেই ভাবার কি দরকার? শোন রমেশ, এসব ব্যাপারে আঙ্কেল এক্সপার্ট, আঙ্কেল যা বলবেন তাই শুনবি। हम लेकिन शुरू से ही तन मन से जूमी का बात ही सोच रहा हूँ। ख्याल করেছিস কি তোরা জানি না, আমরা ওর অ্যাক্সিডেন্টের স্পট জাস্ট ক্রস করে এলাম। ব্যাপারটা আমিও খেয়াল করেছি, কিন্তু ইচ্ছে করেই সে কথা আর মুখে উচ্চারণ করিনি। কিন্তু রমেশটার তো কোনো কাণ্ডজ্ঞানই নেই। দেখলাম বাপ্পা দুহাতে মুখ ঢেকে মাথা ঝুঁকিয়ে বসে আছে। সৌনকদের বাগানবাড়ির পাশের মাঠে গাড়ি রেখে আমরা লোহার সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। সৌনকের ডাকে বাগানবাড়ির কেয়ারটেকার মতিলাল এসে তালা খুলে দিল। দরজার পাল্লা ঠেলতেই গা শিউরে ওঠা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। আমি অবাক হয়ে ভাবছিলাম, মাত্র 3 মাস আগে এই বাগানবাড়িতে এসে আমরা কত হই হুল্লোড় করে গেছি, তখন জায়গাটাকে দারুণ লেগেছিল। অথচ আজ এখানে ঢুকতেই কীরকম গা ছমছম করছে। বাগানের গাছগাছালির পাশ দিয়ে এগোতে এগোতে সৌনক প্রিয়নাথকে লক্ষ্য করে বলল, আঙ্কেল, আজ আমাদের মিশন সাকসেসফুল হবেই, কি বল মিতি? হ্যাঁ হ্যাঁ, হতেও পারে। তুমি কি করে এত শিওর হচ্ছ বলো তো? তুমি কি কিছু ফিল করছো? অনেক সময় প্রেতাত্মারা আসার আগে মনের ওপর ছাপ ফেলে জানান দেয়। না, সেরকম কিছু না, এমনি মনে হচ্ছে। প্রিয়নাথ আর কোনো কথা বললেন না, তবে ওর কপালে কয়েকটা ভাঁজ যেন চোখে পড়ল। আমরা সৌনকদের বাড়িতে ঢুকে পড়লাম। প্রায় 1.5 কাঠা জুড়ে দোতলা বাড়ি। সৌনকের দাদুর নামে বাড়িটার নাম রাখা হয়েছে ভুজঙ্গ নিবাস।
বাড়িটার বয়স ৩০-৩৫ বছর হবে। বাড়িতে ঢুকেই কাকিমা আর মিতি রান্নাঘরের দিকে রওনা হলো। প্রথমে আমাদের চা জলখাবারের ব্যবস্থা, তারপর রাতের আয়োজন। আমরা 7 জন যে আজ এখানে আসবো থাকবো সে কথা মতিলালকে আগেই টেলিফোনে বলা ছিল, তাই সব ব্যবস্থা ও আগেই করে রেখেছিল। কিন্তু কাকিমা আর মিতি রান্নাঘরের দিকে রওনা হতেই প্রিয়নাথ ওদের ডাকলেন। মিসেস ঘোষ, 1 মিনিট একটু দাঁড়িয়ে যান। হ্যাঁ বলুন। এখন 6টা বাজে, ঠিক 9টায় আমরা খেতে বসবো। সেই বুঝে রান্না বান্না করবেন, আর ঠিক 10টায় আমরা প্রেত চক্র শুরু করব। এছাড়া আর একটা কথা, এখন থেকে প্রতিটি মুহূর্ত আমরা জুমেলিয়ার কথা ভাববো, ওকে নিয়ে আলোচনা করব। তাহলে ও বুঝতে পারবে ওকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমি আগে গোটা বাড়িটা একটু ঘুরে দেখে নিই, তারপর ঠিক করব কোন ঘরে বসলে আমাদের কাজের সুবিধে হবে। ব্যাস, এবার আপনারা রান্নাঘরে যান, আর সময়টা মনে রাখবেন, রাত ঠিক 10টায়, কাঁটায় কাঁটায়। হ্যাঁ হ্যাঁ, আমি টাইম মতন সব রান্না করে নিচ্ছি। চল মিতি, আর দেরি করলে হবে না। তোমরা বাড়িটায় ঘুরে বেড়াতে পারো, বই টই পড়তে পারো, এ ঘরে টিভি দেখতে পারো, শুধু বাড়ির বাইরে কোথাও যাবে না, এমনকি বাগানেও না। আর সৌনক, তুমি আমার সঙ্গে একটু থেকো, আমাকে একটু হেল্প করো। বাল্বের আলোয় বিশাল হলঘরে আমাদের লম্বা লম্বা ছায়া পড়েছে। প্রিয়নাথ কখন যেন আমাদের দলপতি হয়ে পড়েছেন। প্রিয়নাথ সঙ্গে করে মাঝারি মাপের একটা ব্রিফকেস নিয়ে এসেছিলেন। সেটা দেখে মিতি কি একটা জিজ্ঞেস করতেই তিনি হেসে বললেন, ওতে ভূত নামানোর সরঞ্জাম আছে, আবার অনেক সময় ভূত তাড়ানোর জিনিসপত্র থাকে। ব্রিফকেসটা হলঘরের একপাশে রাখা ছিল। সেটা হাতে নিয়ে প্রিয়নাথ সৌনকের সঙ্গে বাড়ি পরিদর্শনের কাজে এগোলেন। ঠিক তখনই এরোপ্লেনের শব্দ শুনতে পেলাম। সৌনকদের বাগান বাড়িটা এয়ারপোর্টের এত কাছে যে সবসময়ই এরোপ্লেন ওঠানামার বিকট শব্দ শোনা যায়। বাপ্পাদিত্য হলঘরের একটা খোলা জানলার সামনে বসেছিল। লক্ষ্য করলাম জানলার বাইরেটা এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও বাপ্পা বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কি যেন দেখার চেষ্টা করছে। তিওয়ারি হলঘরে অস্থিরভাবে পায়চারি করছিল। হঠাৎই আমার কাছে এসে বলল, রঙ্গনা, এই রঙ্গনা, তুই কিছু টের পাচ্ছিস? না তো। আমি টের পাচ্ছে। আমি ঘরের ওই কোণটায় গিয়েছিল, ওই আলমারিটার পাশে। তো শুনলাম কে যেন খুব সফটলি বলল, কি বলবো তোকে, একদম एकदम स्पष्ट जुमेलियार गोला। रंगना यार, मेरा तो डर लग रहा है रे। আমি তিওয়ারিকে ইশারায় চুপ করতে বললাম। আমার ভয় হচ্ছিল, বাপ্পা এ কথা শুনতে পেলে আপসেট হয়ে পড়বে। কিন্তু তিওয়ারি কি ভুল বকছে? আমি ওর মুখের দিকে তাকিয়ে ভয়ের ছাপ দেখতে পেলাম, তাই সাহস দেওয়ার জন্য বললাম, ভয়ের কিছু নেই, প্রিয়নাথ আঙ্কেল আমাদের সঙ্গে আছেন। তিওয়ারিকে দেখে মনে হলো না খুব একটা ভরসা পেল। ও তাড়াতাড়ি গিয়ে টিভির সুইচ অন করে দিল। তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল টিভির সামনে। আমার কেমন অস্বস্তি হচ্ছিল। সৌনকদের বাড়িটা আজ কেমন যেন অদ্ভুত লাগছিল। এ বাড়ির সব ঘরেই সাধারণ বাল্ব, কোনো টিউবলাইট নেই। পিকনিকের দিন তাতে কোনো অসুবিধে হয়নি, কিন্তু আজ বাল্বের আলো কেমন মলিন, রহস্যময় লাগছে। আর সেই সঙ্গে অদ্ভুত দীর্ঘ মাপের
বিকৃত সব ছায়া, আমাদেরই চেনা জিনিসের ছায়া, অথচ কেমন অচেনা লাগছে। আবার একটা প্লেনের শব্দ শুনতে পেলাম। মনে পড়ে গেল জুমিরা গত বছর প্লেনে করে আন্দামান বেড়াতে গিয়েছিল। কি আশ্চর্য, আমরা দেখছি ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো প্রসঙ্গে জুমেলিয়াকে জড়িয়ে ফেলছি। তিওয়ারি কি তাহলে টেলিফোনের কথা ভাবছিল? ফার্স্ট ইয়ারে পড়ার সময় ও প্রায়ই জুমিকে ফোন করত। এমন সময় টেলিফোনের রিং শুনতে পেলাম। দোতলায় ফোন বাজছে। তিওয়ারি আর বাপ্পাকে বলে আমি দোতলায় রওনা হলাম। রাত যত ঘন হচ্ছে ততই যেন শীত শীত ভাবটা বাড়ছে, অথচ পথে আসার সময় শীত খুব একটা টের পাওয়া যায়নি। সিঁড়ি দিয়ে উঠে সামনেই একটা ছোট মাপের ঘর, সে ঘরেই টেলিফোনটা রাখা আছে। ঘরে পা দিয়েই দেখি সৌনক রিসিভার হাতে দাঁড়িয়ে। আমাকে দেখেই চোখ টিপে বলল, এনে তোর ফোন। চন্দন। চন্দন এখানে ফোন করবে জানতাম, তাই টেলিফোনের শব্দ পেয়েই ওপরে রওনা হয়েছিলাম। ফোনে কথা বলতে বলতেই নজরে পড়ল পাশের ঘরে প্রিয়নাথ ব্যস্তভাবে চলাফেরা করে কী সব যেন করছেন। সৌনকের দিকে তাকাতেই ও ইশারা করে বলল, ওই ঘরটাকেই প্রিয়নাথ প্ল্যানচেটের জন্য পছন্দ করেছেন। আমি জানি ওই ঘরটার পরেই আছে লম্বা বারান্দা, আর তার পাশেই কাদের যেন বিশাল বাগান। চন্দনের সঙ্গে কথা বলতে বলতে আমি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। অন্ধকারে জোনাকি পোকার আলো চোখে পড়ছিল। আর কেন জানি না জুমেলিয়ার কথা খুব মনে পড়ছিল। বাল্বের আলোয় দেওয়ালে আমার ছায়া নড়ছিল। সেই বিচিত্র ছায়ার দিকে তাকিয়ে আমার মন হঠাৎই বলে উঠল, আজ রাতে জুমির সঙ্গে দেখা হবে। অন্ধকারে হাতে হাত ধরে আমরা জুমেলিয়ার জন্য অপেক্ষা করছিলাম। একটা টেবিলকে ঘিরে আমরা 6 জন চুপচাপ বসেছিলাম, আর প্রিয়নাথের নির্দেশ মতো জুমেলিয়ার কথা ভাবছিলাম। ঘরের সব জানলা দরজা বন্ধ। এক কোণে একটা কাঠের বাক্সের আড়ালে একটা বড় মোমবাতি জ্বলছে। মোমবাতির আলো দেওয়ালে পড়ে আবছা একটা আলোর আভা তৈরি করেছে। আলোটা যাতে মলিন হয় সেজন্য প্রিয়নাথ আড়ালের ব্যবস্থা করেছেন। আমাদের সামনে টেবিলে একটা ডিজিটাল থার্মোমিটার আর কম্পাস রয়েছে। মাঝে মাঝে পেন্সিল টর্চ জেলে প্রিয়নাথ সে দুটোর রিডিং দেখছেন। প্রিয়নাথের পাশেই বসেছে বাপ্পাদিত্য। ওর সামনে একটা বড় সাদা কাগজ আর পেন্সিল। প্রিয়নাথ ফিসফিস করে বললেন, বাপ্পা, আমি বললেই তুমি পেন্সিলটা হাতে তুলে নেবে, আলতো করে ধরে রাখবে কাগজের ওপরে, যাতে ইচ্ছা শক্তি দিয়ে কেউ তোমাকে দিয়ে কিছু লিখিয়ে নিতে পারে। ঠিক আছে, কিন্তু পেন্সিল ধরতে গেলে তো রঙ্গনার হাত আমাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবে। রঙ্গনা, তুমি তখন বাপ্পাকে টাচ করে থাকবে। ওকে। আমিও কি কাগজ পেন্সিল নেব? না, আমি নাম ধরে না ডাকলে কেউ সাড়া দিও না। মিসেস ঘোষ, আপনিও না। ব্যাস। একটা ব্যাপার আমার অদ্ভুত লাগছে, যে সৌনক কখনো ভূত প্রেতে বিশ্বাস করে না, সব সময় প্ল্যানচেট ইত্যাদি নিয়ে রঙ্গব্যঙ্গ করে, সে যেন এই প্ল্যানচেটের ব্যাপারে এসে থেকেই অতি আগ্রহ দেখাচ্ছে আর বারবার বলছে আমাদের মিশন সাকসেসফুল হবেই। ঐন্দ্রিলা আমাদের সঙ্গে হাত ধরাধরি করে বসেনি,
কারণ ও মিডিয়াম হয়েছে। প্রিয়নাথ ওকেই মিডিয়াম হিসেবে বেছে নিয়েছেন। কাকিমা এ ব্যাপারে সামান্য খুঁতখুত করলেও সৌনক আর ঐন্দ্রিলার উৎসাহের কাছে তার অনিচ্ছা ভেসে গেছে। তাছাড়া প্রিয়নাথ বলেছেন, আমাদের মধ্যে ঐন্দ্রিলাই সবচেয়ে ভালো মিডিয়াম হবে, কারণ ও ঝুমেলিয়ার খুব ভালো বন্ধু ছিল। ঘরের সবচেয়ে গাঢ় অন্ধকার অংশে মিতি স্থির হয়ে বসে আছে। ওকে দেখতে না পেলেও ওকে আমরা অনুভব করতে পারছি। ওর হাত দুটো সরু সাদা সুতো দিয়ে বেঁধে দিয়েছেন প্রিয়নাথ। বাঁধার সময় তিওয়ারি বলেছে, ये कच्चे धागे तो सर টান মারলে ছিঁড়ে যাবে। ঐন্দ্রিলা তো আর নিজে নিজে সুতো ছিঁড়বে না। যাকে আমরা ডাকছি সে যদি চায় তবেই সুতো ছিঁড়বে। কোনো প্রেতাত্মার উপস্থিতিতে কম্পাসের কাঁটা যে কোনো দিকে মুখ করে অস্থিরভাবে ছটফট করতে থাকে। অনেক সময় বনবন করে পাক খায়, আর উষ্ণতা নামতে থাকে নিচের দিকে। আবার সব চুপচাপ। শুধু আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো, আর মাঝে মাঝে এরোপ্লেনের শব্দ। তবে বুকের ভেতর একটা ঢিপ ঢিপ শব্দ যেন টের পাচ্ছিলাম। হঠাৎই জোরে শ্বাস ফেলার মতো ফোঁস করে একটা শব্দ হলো, আর তারপরই আমাদের টেবিলটা সামান্য নড়ে উঠল। প্রিয়নাথ সঙ্গে সঙ্গে পেন্সিল টর্চ জেলে কম্পাস ও থার্মোমিটার দেখলেন। আমিও সেদিকে চোখ রাখলাম। কম্পাসের কাঁটা উত্তর দিকে মুখ করে স্থির হয়ে আছে, আর থার্মোমিটারে উষ্ণতা 19.5 ডিগ্রি সেলসিয়াস। প্রেতচক্রে বসার আগে যা ছিল প্রায় তাই। প্রিয়নাথ চাপা অথচ স্পষ্ট গলায় প্রশ্ন করলেন, কেউ কি এসেছেন? কোনো উত্তর পাওয়া গেল না। তবে মনে হলো যেন আচমকা শ্বাস টানার একটা শব্দ পেলাম। তারপর সব চুপচাপ। কে? জুমি? বাপ্পা, কি হচ্ছে? বাপ্পা বোধহয় টেনশন আর সইতে পারছিল না। প্রিয়নাথের নিষেধ না মেনে প্রশ্ন করল। আমাদের পাথর করে দিয়ে ফিসফিস করে কেউ জবাব দিল। শব্দটা একটানা সুরে দীর্ঘশ্বাসের মতো বেরিয়ে এলো, যেন বিশাল কোনো বেলুন থেকে ধীরে ধীরে বাতাস বেরিয়ে যাচ্ছে। তারপর অন্ধকার লক্ষ্য করে প্রিয়নাথ আবার প্রশ্ন ছুঁড়ে দিলেন, কেউ কি এসেছেন? কোনো উত্তর পাওয়া গেল না। কিন্তু পরক্ষণেই যা দেখলাম তাতে আমার চেতনায় কেউ যেন ভারী একটা হাতুড়ি দিয়ে নিষ্ঠুরভাবে আঘাত করল। মিতি কখন যেন ওর চেয়ার ছেড়ে উঠে এসেছে। মোমবাতির সামান্য আলোয় ওকে আবছাভাবে দেখা যাচ্ছে। কিন্তু এ কোন মিতি? ও কালচে রঙের একটা চুড়িদার পরেছিল, সেটা এখন ভৌতিক আলখাল্লার মতো লাগছে। ওর মুখে মূকাভিনেতাদের মতো সাদা রং মাখা। কেউ কি রং মাখিয়েছে, নাকি ভয়ে ফ্যাকাশে হয়ে ওর মুখের এই চেহারা দাঁড়িয়েছে? ওর মুখের সাদা রঙের জন্যেই ওর ঠোঁটের বাঁ দিকে একটা কালো জড়ুল নজরে পড়ল, ঠিক যেমন জুমেলিয়ার মতো। কিন্তু মিতির মুখে তো কোনো জড়ুল নেই। হঠাৎ করে এ জড়ুল এলো কোথা থেকে? হাত দুটো বিচিত্র ভঙ্গিতে মাথার ওপর তুলে মিতি এপাশ ওপাশ দুলছিল। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে ও বাপ্পাদিত্যর নাম ধরে ফিসফিস করে দুবার ডেকে উঠল।
বাপ্পা, পেন্সিল নিয়ে রেডি হও। বাপ্পার হাত যে কাঁপছিল সেটা আমি বেশ টের পাচ্ছিলাম। ও আমার হাত ছেড়ে পেন্সিল নিয়ে তৈরি হলো। আমি অন্ধকারেই আন্দাজ করে ওর কাঁধ ছুঁয়ে বসে রইলাম। প্রিয়নাথ পেন্সিল টর্চ জেলে কম্পাস আর থার্মোমিটার দেখলেন। সেখানে কোনো পরিবর্তন নজরে পড়ল না। তিনি উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করলেন, কেউ কি এসেছেন? মিতি, মিতি। কাকিমা একটা ভয়ের চিৎকার দিয়ে উঠলেন। টেবিলে খটখট করে কয়েকটা শব্দ হলো। আমার বুকের ভেতরে কেউ যেন একটা দুর্মুষ পিটছিল। এমন সময় একটা এরোপ্লেনের শব্দ শোনা গেল। সৌনকদের বাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়া প্রতিটি প্লেনের শব্দ ঠিক একইভাবে ক্ষীণ থেকে শুরু করে জোরালো হয়। তারপর গো গো শব্দটা কমজোরি হয়ে ক্রমে দূরে মিলিয়ে যায়। কিন্তু এইবার শব্দটা আচমকা মাঝপথে থেমে গেল। কেউ যেন গলা টিপে একটা কথা বলা পুতুলকে থামিয়ে দিল। ভীষণ অবাক হয়ে গেলাম। প্লেনটা আকাশ থেকে গেল কোথায়? কিন্তু ভাবার আর সময় পেলাম না, কারণ ঠিক তক্ষুনি ঐন্দ্রিলা পাগলের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মাথা ঝাঁকাতে লাগলো। সে কি মাথা ঝাঁকানি! যেন একটা মাথা নাড়া বুড়ো পুতুলের পা ধরে কেউ পাগলের মতো ঝাঁকাচ্ছে। সেই অবস্থাতেই মিতি বাপ্পার নামটা ফিস ফিস করে বলছিল। বাপ্পা ডুকরে কেঁদে উঠল। কাগজের উপরে ওর পেন্সিল ধরা হাত খসখস শব্দে চলতে লাগলো। আর স্পষ্ট টের পেলাম ঘরের উষ্ণতা কমছে। ভীষণ শীত করছে আমাদের। প্রিয়নাথ পেন্সিল টর্চ জেলে থার্মোমিটার আর কম্পাস দেখলেন। ঘরের উষ্ণতা প্রায় 10 ডিগ্রি, আর কম্পাসের কাঁটাটা বন বন করে ঘুরছে। কেউ কি এসেছেন? উত্তরে মিতি আবার খলখল করে হেসে উঠল অদ্ভুত চেরা গলায়। পাশের ঘরের টেলিফোনটা হঠাৎই পাগলা ঘন্টির মতো বাজতে শুরু করলো। এরকম দ্রুত লয়ে আমি কখনো টেলিফোন বাজতে শুনিনি। একটা জানলা দড়াম করে খুলে গেল। ঠান্ডা বাতাস সাপের মতো পাক খেয়ে খেয়ে ঢুকে পড়ল ঘরে। তারপর প্রলয় নৃত্য নাচতে শুরু করলো। আমাদের অবাক করে দিয়ে বাতাসের সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল অসংখ্য জোনাকি, লক্ষ লক্ষ কোটি কোটি জোনাকি। অন্ধকার ঘরে আগুনের ফুলকি হয়ে ওরা ঝাঁক বেঁধে ভেসে বেড়াতে লাগলো। ওদের এলোমেলো ভেসে বেড়ানো দেখে বাতাসের স্রোত বোঝা যাচ্ছিল। इतना सारा जुगनू, भाग भाग, जुगनू भाग। মিতি। ততক্ষণে ঠান্ডায় আমরা ঠক ঠক করে কাঁপতে শুরু করেছি। আর কাকিমা মিতি মিতি বলে ডেকে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। মিতি পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছিল। হঠাৎই ও শক খাওয়া মানুষের মতো ছিটকে পড়ল মেঝেতে। টেলিফোনের ঘন্টি তখনও কিন্তু থামেনি। প্রিয়নাথ চেঁচিয়ে বললেন, সৌনক, লাইট জ্বেলে দাও। তারপর চেয়ার ছেড়ে উঠে ছুটতে গেলেন মোমবাতির কাছে। ওটা তুলে নিয়ে ঐন্দ্রিলার কাছে গেলেন।
ঘরের মধ্যে ঠিক যে কি হচ্ছিল বলতে পারবো না। শুধু মনে আছে এলোমেলো ভয়ের চিৎকার, কথাবার্তা আর টেলিফোনের পাগলা ঘন্টি। সৌনক ঘরের আলো জ্বেলে দিয়ে চিৎকার করে বলল, 1 মিনিট, সবাই শোনো। এসবে ভয়ের কিছু নেই। এই ব্যাপারটা পুরোটাই সাজানো নাটক। মুহূর্তে সব চিৎকার চেঁচামেচি থেমে গেল। সৌনক ফোন ধরার জন্য এগোতেই ফোনের ঘন্টিও আচমকা চুপ করে গেল। আমরা সবাই তখন মিতিকে ঘিরে দাঁড়িয়েছি। ও চোখ বুজে মেঝেতে চিত হয়ে পড়ে আছে। কিন্তু এ কি অদ্ভুত চেহারা হয়েছে মিতির! ওর সারা মুখে সাদা রং, ঠোঁট জোড়া টুকটুকে লাল, ঠোঁটের বাঁদিকে একটা কালো জড়ুল আঁকা রয়েছে। প্রিয়নাথ মিতির ওপর ঝুঁকে পড়ে ওকে নানাভাবে পরীক্ষা করছিলেন। সৌনক ওর পাশে গিয়ে দাঁড়ালো। তারপর ঠাট্টার হাসি হেসে বলল, আঙ্কেল, আপনি উঠে পড়ুন। মিতির কিচ্ছু হয়নি। বাপ্পাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর মিতি নকল ভূত নামানোর প্ল্যান করেছিলাম। ওর হাত ব্যাগে মেকআপের জিনিস ছিল, অন্ধকারে লুকিয়ে মুখে মেখে নিয়েছে। আর জুমেলিয়ার এফেক্ট আনার জন্য ভুরু আকার পেন্সিল দিয়ে জরুলটাকে এঁকে নিয়েছে। তবে সবাই যে এরকম ব্যাপক ভয় পেয়ে যাবে এটা কিন্তু ভাবতে পারিনি। কথা শেষ করেই সৌনক হো হো করে হেসে উঠল। রমেশ তিওয়ারি হতভম্ব মুখে দাঁড়িয়েছিল। জোনাকিগুলোর দিকে দেখিয়ে আমতা আমতা করে সৌনককে জিজ্ঞেস করল, तो फिर ये इतना जुगनू कहाँ से एलो? জানি না তো। জোনাকিগুলো তখনও ঘরের ভেতর উড়ছিল। তবে ঘরের আলোয় ওদের অনেকটা নিষ্প্রভ লাগছিল। প্রিয়নাথ কপালে হাত চেপে মিতির পাশে উবু হয়ে বসেছিলেন। সৌনকের দিকে ঘুরে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলেন, টেলিফোনটা অমন পাগলের মতন বাজছিল কেন? প্লেনের গর্জনটাই বা মাঝপথে অমন থেমে গেল কেন? আর ঐন্দ্রিলা যেভাবে মাথা ঝাঁকাচ্ছিল, মানুষ কি অমনভাবে মাথা ঝাঁকাতে পারে? সৌনক কি বলবে ভেবে পাচ্ছিল না। বিব্রত অপরাধী মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। মিতি! খবরদার, এখন ওর কাছে এগোবেন না। কাকিমা মিতির ওপর ঝুঁকে পড়তে যাচ্ছিলেন। প্রিয়নাথ চিৎকার করে ওকে বাধা দিলেন। আমি যেন নিজেকেই প্রশ্ন করলাম, সৌনক আর ঐন্দ্রিলা মিলে এসব কারসাজি করেছে? তাহলে টেম্পারেচার এরকম কমে গেল কেমন করে? বেশ শীত করছে। তাছাড়া কম্পাসের নিডলটাই বা অমন বন বন করে ঘুরছিল কেন? সৌনক বলল, টেবিলের শব্দগুলো আমি করছিলাম। আর কথা ছিল মিতি বাপ্পার নাম ধরে কয়েকবার ডাকবে। ও আর কিছু করছে কিনা আমি জানি না। ওকে ডাকুন, ও বলতে পারবে। মিতি, মিতি, মিতি ওঠ। সবাই সবাই খুব ভয় পেয়ে গেছে। ঐন্দ্রিলার ওপর ঝুঁকে পড়ে সৌনক ডেকে উঠল। চিত হয়ে বিচিত্র ভঙ্গিতে শুয়ে থাকা ঐন্দ্রিলা কোনো সাড়া দিল না। প্রিয়নাথ ওর কবজি ধরে বসেছিলেন। আমাদের ভয় পাওয়া মুখগুলোর দিকে এক পলক নজর বুলিয়ে তিনি ভারী গলায় বললেন, ও আর উঠবে না। শি ইজ ডেড। আমি এতক্ষণ ধরে ওর পালস খোঁজার চেষ্টা করছিলাম। যদি পারো তো কেউ একজন ডাক্তার ডেকে আনো। মিতি! মিতি, মিতি, মিতি ওঠ। প্রিয়নাথের কথায় আকুল ঝড় বয়ে গেল ঘরে। সৌনক মিতির নাম ধরে পাগলের মতো ডেকে উঠে ওর ওপর ঝাঁপিয়ে পড়তে গেল।
কাকিমার বুক ফাটা কান্না শুরু হয়ে গেল একই সঙ্গে। কিন্তু আবেগের ঝড় বেড়ে ওঠার আগেই বাজ পড়ার মতো একটা শব্দ হলো। টেলিফোনটাও আগের মতো অদ্ভুত ঢঙে হঠাৎই বাজতে শুরু করলো। মোমবাতির আলোগুলো একবার কেঁপে উঠেই নিভে গেল। কিন্তু বাল্বের আলোয় আমাদের দেখতে কোনো অসুবিধে হলো না। মিতির মৃতদেহের মুখটা ধীরে ধীরে হাঁ হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে ওর টুকটুকে লাল ঠোঁটজোড়া ফাঁক হয়ে গোল গর্তের চেহারা নিল। একটা অপার্থিব হাসি শোনা গেল ওর মৃতদেহের ভেতর থেকে, আর তারপরই একটা সবুজ রঙের মুখ দেখা গেল ওর মুখের গহ্বরে। ওর ঠোঁট চিরে মুখের গর্ত দিয়ে প্রাণপণ চাপে ঠেলে বেরিয়ে এলো একটা মাথা। গোটা মাথায় কেমন এক চকচকে লালা জড়ানো। মাথাটা মাপে ছোট ফুটবলের মতো, চোখ দুটো টানা টানা, ঢুলু ঢুলু। সারা মুখে অসংখ্য ভাঁজ, আর ঠোঁটের বাঁদিকে একটা কালো জড়ি। মাথাটা নেশাগ্রস্ত চোখে এপাশ ওপাশ তাকিয়ে আমাদের দেখলো। তারপর ফিস ফিসে হিমেল স্বরে বলল, প্রিয়নাথ এক লাফে ছিটকে চলে গেলেন ওর ব্রিফকেসের কাছে। কিন্তু তার বেশি কিছু করে ওঠার আগেই ঐন্দ্রিলার মৃতদেহ আচমকা চোখ খুলে তাকালো এবং একটা বিকট শব্দ করে ঘরের বাল্বটা ফেটে গেল। আবারও দুটো জানলা দড়াম করে খুলে গেল। জানলার পাল্লাগুলো দেওয়ালে এলো পাথারি বাড়ি খেতে লাগলো, আর অসংখ্য জোনাকির স্রোত ঘরে হাউইবাজির মতো পাক খেয়ে খেয়ে মাথা খুঁড়ে মরতে লাগলো। আমাদের ভীষণ শীত করছিল। ভয়ে আর ঠান্ডায় আমরা সকলে ঠক ঠক করে কাঁপছিলাম। অন্ধকারে নজর চলছিল না, কিন্তু তারই মধ্যে দেখলাম একরাশ কালো ধোঁয়া ঘরের আধার থেকে ভেসে উঠে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর জোনাকিগুলো যেন এক পৈশাচিক উল্লাসে ঘরের বাতাসে মাতালের মতো নাচছে নাচছে নাচছে। তারই মধ্যে কাকিমার সর্বহারা মর্মান্তিক কান্না আমাদের কানে আসছিল। আমরা সবাই অসহায়ের মতো অন্ধকারে দাঁড়িয়ে রইলাম।